জায়গায় কিন্তু এরকম দেখা যায়। কিন্তু ডাউনি মিল্ডিউতে এটা দেখা যাবে না। ডাউনি মিল্ডিউতে এরকম শুধু শুকিয়ে আসবে এরকম করে। আর দেখবেন এরকম একটু হালকা ছোপ, ছোপ মতো করে এরকম জায়গায় এই যে এরকম বিভিন্ন জায়গায় যে টিস্যু গুলো, এই যে টিস্যু গুলো মানে একদম পাতলা হয়ে যাবে। টিস্যু পাতলা হয়ে যাবে একদমই। পাতলা ফ্যাসফেসে হয়ে যাবে একদম। এই যে কিছু জায়গায় এরকম কোষগুলো পাতলা ফ্যাসফেসে হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা এবং তরুণ কৃষি উদ্যোক্তা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কৃষিবিদ এস.এম. ফজলে রাব্বি। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে পেঁয়াজের ডাউনি মিলডিউ রোগ। এটি একটি ছত্রাকজনিত আক্রমণ। আজকের এই সময়টি আমার এই ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান সময়ে অর্থাৎ এখন কিন্তু শীতের প্রায় শেষ দিক চলছে। এখন বর্তমানে ফেব্রুয়ারির ১ম সপ্তাহ চলছে। তো এই সময়টাতে এসে বিশেষ করে আরো ১-২ সপ্তাহ আগে থেকে যেটা দেখা গিয়েছে যে এই রোগটা অনেক বেশি হচ্ছে। পেঁয়াজে ডাউনি মিলডিউ রোগের আক্রমণটা বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে। যেই কারণে আমি এটা নিয়ে একটু আলোচনায় আসতে হলো আমার। সাধারণত আমাদের পেঁয়াজে যে রোগটা বেশি হয় সেটি হলো পার্পল ব্লস্ট। ১ম দিক থেকে যখন আমরা পেঁয়াজটা ১ম রোপণ করা শুরু করি বা শীতের যখন শুরু হয়, তখন এই পার্পল ব্লস্টটা সাধারণত বেশি হয়। শীতের শুরু থেকে মাঝামাঝি বা প্রায় শেষ পর্যন্ত এটা বেশি চলে। আর শেষ দিকে এসে যেটা শুরু হবে সেটা হলো ডাউনি মিল। যেকোনো সময় যে কোনটি হতে পারে। তবে স্বাভাবিকভাবে দেখা যায় যে এই পার্থক্যটা খেয়াল করা যায় যে শীতের শেষের দিকে এই রোগটা বেশি হয়। পার্পল ব্লস্টটা কিন্তু এ সময় খুব একটা হয় না। সেই সময়টা এখন কিন্তু চলছে। এখন এই রোগটা বেশি দেখা যাচ্ছে। এটা অনেকে পার্থক্য আপনারা করতে পারেন না। সেটা হচ্ছে পার্পল ব্লস্ট রোগটা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে পেঁয়াজের পাতা, এই উপরের দিকে যেমন মাথা পোড়া, এই যে অংশটা, এখানে দেখবেন কিছুটা সাদাটে ভাব থাকবে, তারপরে আবার কিছুটা হলুদ ভাব থাকবে। এখান থেকে এসে পরে আবার একটু বাদামি হবে। এইভাবে আসে এটা। কিন্তু এই জায়গাটায় অংশে যে ঘাড়ের মতো এরকম একটা অংশ কিন্তু এরকম গোল এরকম একটা পয়েন্ট বা মানে চোখের মতো এরকম দেখা যায়। এরকম গোল ডিম্বাকৃতির এরকম দেখতে পারবেন আপনারা। যেখানে এটা এরকম বাদামি রঙের হয়ে থাকে। এটা হালকা গোলাপি বাদামি এরকম কালার হয়ে থাকে। এইটা হচ্ছে পার্পল ব্লস। সেক্ষেত্রে এটা পার্পল ব্লস। আর ডাউনি মিল্ডিউটা কিন্তু এরকম না। সেটা কিন্তু একদমই একটু আলাদা। পার্থক্যটা কেমন হবে? ডাউনি মিল্ডিউ হলে এই যে উপর থেকে এরকম নিচের দিকে এরকম শুকিয়ে আসবে। পাতা শুকিয়ে আসবে। এরকম একটা শুকিয়ে আসবে। পাতাটা শুকিয়ে আসবে। শুকিয়ে নেতিয়ে পড়বে কিছুটা। আর এই ধরনের কোন যে ডিম্বাকৃতি যেটা পার্পল ব্লচে যদি দেখা গিয়েছিল, এই ধরনের কোন পয়েন্ট দেখা যাবে। এ ধরনের কোন গোল বা পয়েন্ট পার্পল ব্লচে এরকম ঘাড়ের এখানেও দেখা যায়। আবার অনেক সময় এরকম আরো নিচে মাঝামাঝি জায়গায়ও কিন্তু এরকম দেখা যায়। কিন্তু ডাউনি মিল্ডিউতে এটা দেখা যাবে না। ডাউনি মিল্ডিউতে এরকম শুধু শুকিয়ে আসবে এরকম করে। আর দেখবেন এরকম একটু হালকা ছোপ, ছোপ মতো করে এরকম জায়গায় এই যে এরকম বিভিন্ন জায়গায় যে টিস্যু গুলো মানে একদম পাতলা হয়ে যাবে। টিস্যু পাতলা হয়ে যাবে একদমই। পাতলা ফ্যাসফেসে হয়ে যাবে একদম। এই যে কিছু জায়গায় এরকম কোষগুলো পাতলা ফ্যাসফেসে হয়ে যাবে, শুকনা হয়ে যাবে। পরে পানি শূন্যতা দেখা যাবে। এরকম লাগবে আরকি দেখতে। এই যে টিস্যু গুলো বা কোষগুলো এরকম হবে। প্রাথমিক লক্ষণটা কি? এই যে যেই অংশটা বলছি আমি, যে এরকম টিস্যু গুলো একটু পাতলা হবে বা এরকম ফ্যাকাশে দাগ দেখা যাবে। তো এইটা হচ্ছে শুকনা হয়ে যাবে, ফ্যাকাশে হয়ে যাবে একটু লাস্টের দিকে এসে মানে একটু পরের দিকে এসে। প্রাথমিক লক্ষণটা কি হবে? প্রাথমিক লক্ষণটা হলো ১ম এই যে পাতার মাথার অংশটা কিছুটা সাদাটে হবে। কিছুটা সাদাটে হলুদ এরকম বর্ণের হবে আরকি। আর হচ্ছে এই যে শরীরের বিভিন্ন অংশে এরকম করে দেখবেন আপনারা এরকম বিভিন্ন জায়গা নিয়ে এরকম করে বিভিন্ন স্পট একটু লম্বা ধরনের এরকম ধরনের একটু স্পট, এরকম ধরনের বিভিন্ন স্পট পড়বে। এরকম আকৃতির বিভিন্ন স্পট গুলো পড়বে। এই স্পট গুলো অনেকটা ফ্যাকাশে সবুজ হবে। ফ্যাকাশে সবুজ হতে পারে বা ভেজা সবুজ বর্ণের হতে পারে। আবার কিছুটা সাদাটেও হতে পারে। এটা হলো প্রাথমিক লক্ষণ। প্রাথমিক পর্যায়ে
পাতায় এরকম মানে ফ্যাকাশে সবুজের মধ্যে এরকম ছোপ ছোপ দাগ পড়বে, বা সেটা হালকা ভেজা সবুজের মতো হতে পারে, কিছুটা সাদাটে হতে পারে, আবার হলদেটেও হতে পারে। এরকম ধরনের কিন্তু দেখা যাবে। আর মূল পার্থক্যটা হচ্ছে এই পার্পল ব্লচে এই যেই রিং এর মতো অংশটা সেটা কিন্তু কোনোভাবে ডাউনি মিলডিউতে দেখা যাবে না। তো এইভাবে কিন্তু ডাউনি মিলডিউ আর পার্পল ব্লচের পার্থক্যটা আপনারা করতে পারেন। আর বর্তমান যে সময়টা চলছে শীতের প্রায় শেষ দিকে, এই সময়টায় ডাউনি মিলডিউটা কিন্তু বেশি আক্রমণ। আপনারা যেটা করছেন অনেকেই, আমি মেক্সিমাম যাদের সঙ্গে কথা হচ্ছে কৃষকরা, আপনারা দেখছি যে এই ভুল করে এই পার্পল ব্লচের ওষুধ আপনারা সবাই ডাউনি মিলডিউর জন্য প্রয়োগ করছেন। আপনারা তো আসলে জানেনই না যে ছত্রাকনাশক বা রোগটা যে কোনটা আলাদা করতে হবে। কোনটা কোন রোগ, কোনটা পার্পল ব্লচ, কোনটা ডাউনি মিলডিউ, আপনারা তো রোগটাই ভালো করে চেনেন না, আলাদা করতে পারেন না। আর এও জানেন না যে কোন রোগের জন্য কোন গ্রুপের ওষুধটা প্রয়োজন। আপনারা মোটামুটি যে ওষুধটা একটু ভালো লাগে, যেটা করে একটা উপকার পান, সেই একই ওষুধ আপনারা সব রোগের জন্য করতে থাকেন। এটা সম্পূর্ণ ভুল কাজ। এতে করে গাছ ক্ষতিগ্রস্ত হয়, রোগ সারে না। তো এইজন্য আপনারা এই পার্পল ব্লচের ওষুধ আবার এখানে ব্যবহার করতে, আপনাদের কাজ হচ্ছে না, আপনারা বলতেছেন ওষুধ খারাপ। এটা আপনাদের ভুল হচ্ছে। আপনারা জানেন না, সে কারণে এগুলো বলছেন। যাই হোক, তো এখন এটা ট্রিটমেন্টটা কি হবে? এটা হলো জরুরি বিষয় এখন। এটার কেমিক্যাল ট্রিটমেন্ট হিসেবে যেটা এখন আপনারা করবেন, সেটি হচ্ছে এটাকে কিওর করার জন্য, অর্থাৎ এটাকে সারানোর জন্য মেটালক্সিল গ্রুপটা ভালো কাজ করে, এবং আপনার এখন মেটালক্সিল প্লাস মোনকোজেব, এই ২ টা গ্রুপের আপনার কম্বিনেশনের যে ওষুধ, সেই ওষুধ আপনার ব্যবহার করতে হবে। আমি একটি ওষুধের নামের উদাহরণ দিয়ে দিচ্ছি। ম্যানসান নামে একটা ওষুধ, সবাই চিনেন বলে এটা নাম আমি দেখলাম। এছাড়াও আরো অনেকে, মানে ইটিসি মানে ইত্যাদি। ম্যানসার ছাড়াও আরো অনেক ওষুধ থাকতে পারে বিভিন্ন কোম্পানির, যেখানে সক্রিয় উপাদান মেটালক্সিল আছে এবং মেনকোজেব আছে। ২ টার একটা কম্বিনেশন আছে। এই ওষুধটা আপনারা ৩ গ্রাম পার লিটার, অর্থাৎ প্রতি লিটার পানিতে ৩ গ্রাম ওষুধ। এইভাবে আপনারা মিক্সিং করে যদি স্প্রে করেন, আশা করা যায় রোগটি সেরে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আরেক জায়গায়। সমস্যা হচ্ছে কোথায়? যে আপনারা এখন এই পেঁয়াজের ক্ষেতে বিভিন্ন প্রকার শক্তিশালী ছত্রাকনাশক এত বেশি ব্যবহার করেছেন, না জেনে না বুঝে আন্দাজের উপরে, যে এখন এই শুধু এই একটা ওষুধ দিলে এই ডাউনি মিল্ডোটা মানে ভালো নাও হতে পারে যে অবস্থা। তা যদি এরকম হয় আপনারা ট্রাই করে দেখবেন, যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই ডাউনি মিল্ডিউ জন্য মেটালক্সিল প্লাস মেনকোজেব দিবেন আপনারা ম্যানসার বা অন্য যেকোনো একটা ৩ গ্রাম পার লিটার। তার সঙ্গে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নাটিভোটা দিবেন। নাটিভোতে কি থাকবে? ইবুপ্রোনাজোল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন। এটা নাটিভোতে পাওয়া যায়। যতদূর আমার খেয়াল আছে, আমার আসলে খুব ভালো করে খেয়াল নেই যে কোন ওষুধের কোন গ্রুপ। সম্ভবত এই টেবুকোনাজোল প্রাইস ট্রাইফ্লক্সিস্ট্রবিনটা নাটিভোতে আছে আরকি। এটা আপনারা ১ গ্রাম পার লিটার। এটা কম্বিনেশন করে দিবেন। সেক্ষেত্রে মোটামুটি ধরে নেওয়া যায় 100% কাজ করবে। আরেকটা বিষয় এখানে আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কি, যে এই যে ২ গ্রুপে যখন আপনারা ছত্রাকনাশক ব্যবহার করবেন, তখন গাছের উপর একটা স্ট্রেস বা চাপ পড়বে। তো চাপকে মুক্ত রাখার জন্য এটার সঙ্গে আপনারা, আমি আবারও বলছি, যারা বেশি ওষুধ ব্যবহার করেননি বা ওষুধ ব্যবহার কম করেছেন, তারা শুধুমাত্র এই একটা ব্যবহার করলে কাজ হয়ে যাবে। আর যারা এর আগে নানা রকম ছত্রাকনাশক শক্তিশালী গুলো ব্যবহার করেছেন, প্রয়োগ করেছেন, তাদের এই একটা ব্যবহার করলে আর কাজ হবে না। সে ব্যাখ্যাটা পরে একসময় যাব। তারা এই ২ গ্রুপ ব্যবহার করবেন। তার সঙ্গে আপনারা গাছটাকে একটু স্ট্রেস ফ্রি করার জন্য আপনারা কুইক পটাশ বা ফাস্ট পটাশ, যেকোনো একটা, অর্থাৎ স্প্রে করার জন্য যেটা, সেটি ৫ গ্রাম প্রতি লিটারে। তার সঙ্গে আপনারা সলুবর বুরুন, এটা দিবেন ০.৩ গ্রাম, মানে হাফ গ্রামেরও কম। আর তার সঙ্গে আপনারা চিলেটেড জিঙ্ক, এটাও দেবেন ০.৩ গ্রাম, অর্থাৎ প্রতি লিটারে হাফ গ্রামেরও কম। এই এইভাবে প্রতি লিটার করে হিসাব করে তাহলে আপনারা কয়টা দিবেন? যারা অনেক বেশি পরিমাণ ছত্রাকনাশক ব্যবহার করে ফেলেছেন অলরেডি, তারা এই মেটালক্সিল তার সঙ্গে টেবুকোনাজল, অর্থাৎ এই টেবুকোনাজল প্লাস ট্রাইফ্লক্সিস্ট্রবিন গ্রুপের যেটা, আর তার সঙ্গে অবশ্যই গাছটাকে একটু রিফ্রেশ রাখার জন্য তার সঙ্গে কুইক পটাশ বা ফাস্ট পটাশ বা স্প্রে পটাশ, যেকোনো যে পটাশটা স্প্রে করার জন্য লাগে, সেটি ৫ গ্রাম পার লিটার, ষোলবর বোরনটা ০.৩ গ্রাম পার লিটার, আর চিলেটের জিঙ্ক ০.৩ গ্রাম পার লিটার। এই কয়েকটা ওষুধ তখন আপনাদের দিতে হবে। আশা করা যায় মোটামুটি ১০০% আপনার এই ডাউনি মিলডিউ রোগটা ভালো হয়ে যাবে। তো ধন্যবাদ প্রিয় বন্ধুরা। আশা করি আপনারা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সেভাবে কাজ করার চেষ্টা করবেন। যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে
এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। অনেকেই আমাকে WhatsApp এ নক দিচ্ছেন, কমেন্ট করছেন। আমি কিন্তু WhatsApp এ আসলে এতটা সময় দিতে পারব না। আপনারা আমাকে এই YouTube এই কমেন্ট করার চেষ্টা করবেন। সেখানে আমি আপনাদেরকে এটার উত্তর দিব। আর হচ্ছে যে কথাটি বলতে যাচ্ছি যে যারা বিশেষ করে তরুণ যারা কৃষক বা যারা নতুন চাষ করছেন, তারা অনেক সময় পেঁয়াজ চাষ নতুন হওয়ার কারণে অনেক কিছু জানেন না। তো তাদের জন্য আমি একটি বিষয় রেখেছি, সেটি হলো ৫ টি ভিডিও ক্লাস। এটি ৫ টি পূর্ণাঙ্গ ভিডিওর আমার পেঁয়াজ চাষের ক্লাস এবং তার সঙ্গে একটি পিডিএফ বই। যে বইটিতে পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা হয়েছে। পূর্ণাঙ্গ পেঁয়াজ চাষ নিয়ে যেখানে আপনারা মোটামুটি সকল তথ্য পাবেন। এই বইটি এবং এই ৫ টি ভিডিও ক্লাস, অর্থাৎ ফুল টাইম ভিডিও ক্লাস একদম আমার। তো এই প্যাকেজটি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সেজন্য আপনি বিকাশ নাম্বার লিখে দিচ্ছি 01717005357। এই বিকাশ নম্বরে আপনারা ৳২০০ সেন্ড মানি করে আমার কাছ থেকে এই প্যাকেজটি নিতে পারেন। তাহলে আমি আশা করি যারা এই প্যাকেজটি গ্রহণ করবেন তারা মোটামুটি পেঁয়াজ চাষ সম্পর্কে একটা এভারেজ আইডিয়া পেয়ে যাবেন। সেজন্য আমার এই যে ভিডিওর স্ক্রিনের উপরে যে WhatsApp নাম্বারটি আছে, আপনারা সেই WhatsApp নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনারা এই ৳২০০ এই বিকাশে পেমেন্ট করে দিয়ে তারপরে কনফার্ম করে তখন আপনারা এই ৫ টা এক্সক্লুসিভ ভিডিও এবং যে পিডিএফ পূর্ণাঙ্গ বইটি এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ প্রিয় বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।